হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, উড়ান পাঠশালা তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি সৌমেন দে। আজকে আমি তোমাদের সাথে রয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সিডি এক্সাম সামনে রয়েছে, আর সেই বেসিসে আমরা কিন্তু একটা টপিক শুরু করেছি। টপিকটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস। আজকে আমরা সেই প্রফিট অ্যান্ড লসের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। স্ট্যান্ডার্ড মেনটেন হবে। আজকে কিন্তু কিছু স্পেশাল কোশ্চেন রয়েছে তোমাদের জন্য, আর যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলোর বিষয়ে কিন্তু ভাইটাল কোশ্চেন। তোমরা ফার্স্ট টু লাস্ট ভালো করে দেখো ভিডিওটা, আর আশা করি এই ভিডিও থেকে তোমরা নতুন কিছু শিখতে পারবে। ঠিক আছে, আগের দিনে যে কোশ্চেনগুলো সলভ করেছিলাম আশা করি তোমরা দেখে নিয়েছো। যদি কোনো রকম প্রবলেম থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, আমরা কিন্তু সেগুলোকে আরো রেকটিফাই করার চেষ্টা করবো অন্য একটা ভিডিওর মাধ্যমে। তো চলো স্টার্ট করা যাক, দেরি না করে। আমরা আজকে রয়েছি সেকেন্ড পার্টে, প্রফিট অ্যান্ড লসের। দেখে নাও, আজকে হচ্ছে সেকেন্ড পার্ট। আর আজকের যে ফার্স্ট কোশ্চেনটাকে নিয়ে আমরা আলোচনা করবো, ফার্স্ট কোশ্চেনটাও তোমরা দেখো। এখানে বলা হচ্ছে যে 2 টাকায় 3টে দ্রব্য কিনে 3 টাকায় যদি 2টো দ্রব্য বিক্রি করা হয় তাহলে কত শতাংশ প্রফিট হবে। আচ্ছা, এই রকম টাইপের কোশ্চেন গুলোকে সলভ করতে গেলে দেখো, এর পরের কোশ্চেনটা না এরকম টাইপেরই রয়েছে। তোমাদের একটা জিনিস শেখাই, দেখো এখানেও দেখো পরের কোশ্চেনটা যেটা রয়েছে, এক ব্যক্তি 1 টাকায় 5টা হিসাবে কিছু কলা কিনলো, 2 টাকায় 9টা হিসাবে বিক্রি করলো, 3 টাকা তালা। এই যে এই টাইপের কোশ্চেন, এখানে দেখো আরেকটা কোশ্চেন রয়েছে এরকম সেম টাইপের। এক ব্যক্তি 1 টাকায় 4টে হিসাবে কিছু দ্রব্য কিনে, সমসংখ্যক দ্রব্য 1 টাকায় 6টা হিসাবে আবার কিনে তাদেরকে মিশিয়ে 1 টাকায় 5টা হিসাবে সেল করা হচ্ছে। তো এই টাইপের যে কোশ্চেন গুলোকে সলভ করবার জন্য আমরা কি করব, প্রথমে একদিকে এই বাঁ সাইডে রাখবো হচ্ছে দ্রব্য, বাঁ সাইডে রাখবো হচ্ছে দ্রব্য, আর ডান সাইডে রাখবো তার মূল্য। ঠিক আছে, বাঁ সাইডে রাখবো দ্রব্য আর ডান সাইডে রাখবো তার মূল্য। তোমরা চাই চেঞ্জ করতে পারো, এদিকে মূল্য দিকে দ্রব্য লিখতে পারো, সেটা নিজের উপর ডিপেন্ড করছে। এখানে বলছে 2 টাকায় 3টে দ্রব্য কিনে, 2 টাকায় 3টে দ্রব্য কেনা হলো। কেনা হলো মানে কি, সিপি। বলছে 3 টাকায় 2টো দ্রব্য বিক্রি করা হলো। 3 টাকায়, তাহলে মূল্যের নিচে 3 টাকায় 2টো দ্রব্য বিক্রি করা হলো, তাহলে পাশে লিখলাম আমি এসপি। তো এই কেসে না কত পার্সেন্ট প্রফিট সেটা বোঝা যাবে না যতক্ষণ না পর্যন্ত তুমি দ্রব্যের সংখ্যাকে সেম করছো। দেখো এখানে আমি 1 টাকা প্রফিট দেখতে পাচ্ছি, কিন্তু এখানে তো আমার হাতে আরো একটা দ্রব্য অবশিষ্ট পড়েও থাকছে। তাহলে এখানে তোমাকে কত পার্সেন্ট প্রফিট বা লস যদি দেখতেই হয়, তাহলে তোমাকে কি করতে হবে, দ্রব্যের সংখ্যাকে সমান বানাতে হবে। হয় দ্রব্যের সংখ্যা সমান অথবা মূল্য সমান করতে হবে। ঠিক আছে, এইভাবে করা যায়, হয় দ্রব্যের সংখ্যা সমান করতে পারো অথবা মূল্য সমান করতে পারো, অথবা অল্টারনেটিভ আরো একটা শর্টকাট রয়েছে, ক্রস মাল্টিপ্লিকেশনে করা যায়। সেটা কিন্তু বিভিন্ন জায়গায় আমরা ইউজ করতে পারবো না, পার্টিকুলার কিছু কিছু জায়গায় ইউজ করতে পারবো, সেটা আমি পরে আসছি। আচ্ছা, এখানে আমাদের মেন যেটা করতে হবে সেটা হচ্ছে দ্রব্যের সংখ্যা সমান। তাহলে এখানে 3 আছে, এখানে 2 আছে, তাহলে এই দ্রব্যগুলোকে আমি যদি সেম করতে চাই তাহলে আমি উপরে আমি 2 দিয়ে গুণ করবো, নিচে আমি 3 দিয়ে গুণ করবো, তাহলে দ্রব্যগুলো কি হয়ে যাবে, 6 এ কনভার্ট হয়ে যাবে। তাহলে উপরে আমি বোথ সাইড 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, দুদিকেই। এদিকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম মানে আমাকে এইদিকেও 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, আর এদিকে আমি কি করব, 3 দিয়ে মাল্টিপ্লাই করবো মানে আমাকে এটাকেও 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। করার পর আমি দেখতে পাচ্ছি এখানে 6টা দ্রব্য কিনেছি 4 টাকায়, আর সেই 6টা দ্রব্যই বিক্রি করেছি 9 টাকায়। এবার তোমরা বুঝতে পারছো এখানে তোমার প্রফিট 5 টাকা আসছে। 4 টাকায় কিনে 9 টাকায় সেল, প্রফিট আসছে 5 টাকা। এখানে কিন্তু দ্রব্যের সংখ্যা সমান হয়ে গেছে। তাহলে এখানে আমি কি করব, যে লাভের পরিমাণ, যদি লাভের পরিমাণ না লাভের হার জানতে চাইছে, তাহলে লাভের হার বের করার ফর্মুলা তো তোমরা জানো। প্রফিট পার্সেন্টেজ বের করার ফর্মুলা কি, প্রফিট পার্সেন্টেজ বের করার ফর্মুলা হচ্ছে প্রফিট বাই সিপি ইন্টু 100। এটা ছিল ফর্মুলা। তাহলে প্রফিট তো আমরা দেখতেই পাচ্ছি এখানে 5 টাকা প্রফিট আছে, সিপি 4 গুণ হবে আরো একটা 100। তাহলে এটা ক্যালকুলেট করো, তোমার চলে আসবে হচ্ছে 125%। তাহলে 125% হয়ে যাবে হচ্ছে প্রফিট। এখানে আর একটা জিনিস দেখো, আমি বলছিলাম যে এই দ্রব্য মূল্য এইভাবে চার্ট ওয়াইজ যদি তুমি লিখে আরো একটা কাজ করো তাতেও তুমি আনসার পাবে। এইভাবে দ্রব্য আর একদিকে আমি লিখলাম হচ্ছে তার মূল্য। তাহলে দ্রব্যের নিচে 3 আর মূল্য এখানে কত আছে, 2 আছে, এখানে আছে হচ্ছে পাশে সিপি। উল্টোটা রয়েছে, এদিকে 3 রয়েছে, এদিকে 2 রয়েছে, এদিকে রয়েছে কি যে এসপি। চাইলে তোমরা ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারো। ক্রস মাল্টিপ্লিকেশন হচ্ছে এইভাবে 2 দুগুণে লিখতে পারো কি 4, 3 তিরিখে লিখতে পারো হচ্ছে 9। দেখো সেম সেম ভ্যালুই আসছে 4 আর 9, কিন্তু এটা ম্যান্ডেটরি না যে করতেই হবে। তোমরা দ্রব্যের সংখ্যা ইকুয়াল করো, এটা হচ্ছে ইজি। ঠিক আছে, কারণ দেখো পার্টিকুলার এই কোশ্চেনের জন্য হয়তো কারোর মনে হতে পারে বাহ এ তো খুব ভালো মেথড,
ক্রস মাল্টিপ্লিকেশন না, এটা ভালো মেথড না। এটা পার্টিকুলার কিছু কিছু জায়গায় ইউজ করতে পারবে, কিন্তু সব জায়গায় না। যেমন এর পরের কোশ্চেনটাকে ইউজ করা যাবে না। আমি সেম চার্টই বানাবো, কিন্তু পরের কোশ্চেনটাকে ইউজ করতে গেলে তোমরা প্রবলেমে পড়বে। তাহলে এখানে আমরা কি করছি, 125% প্রফিট আমরা বের করলাম এইভাবে দ্রব্যের সংখ্যাকে ইকুয়াল করে। তাহলে আনসার হয়ে গেল 125%, অপশন ডি এরটা কারেক্ট আনসার। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমরা যাচ্ছি। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। বলছে এক ব্যক্তি 1 টাকায় 5টা হিসাবে কিছু কলা কিনলো, কিনে 2 টাকায় 9টা হিসাবে বিক্রি করলো, বিক্রি করে তার 3 টাকা লাভ হলো। ঠিক আছে, সে কতগুলো কলা বিক্রি করেছিল জানতে চেয়েছে। আগেরটা কি জানতে চেয়েছিল, কত পার্সেন্ট প্রফিট হয়েছে। এখানে কি জানতে চেয়েছে, সে কতগুলো কলা বিক্রি করেছিল। এবার যখন তোমাদের এই রকম টাইপের প্রশ্নে কত পার্সেন্ট প্রফিট বা কত পার্সেন্ট লস যদি জানতে চায়, তখন আমরা ক্রস মাল্টিপ্লাই করতে পারি। কিন্তু এখানে তো সেটা জানতে চাইনি, এখানে বলছে কতগুলো কলা সে বিক্রি করেছিল। তাহলে আমরা কখনোই ক্রস মাল্টিপ্লিকেশন মেথডে যাব না, আমরা যেভাবে চকওয়াইজ করছিলাম সেভাবে আগে লিখি, দ্রব্যের সঙ্গে ইকুয়াল করতে করতে যাবো। তাহলে এখানে একদিকে লিখলাম আমরা দ্রব্য, আর একদিকে লিখলাম হচ্ছে মূল্য। বলছে 1 টাকায় 5টা হিসাবে কিছু কলা কিনলো, 1 টাকায় 5টা হিসাবে কিছু কলা কিনলো, কিনলো মানে কি পাশে তাহলে কি লিখবো, সিপি লিখবো। 2 টাকায় 9টা হিসাবে কিছু কলা বিক্রি করলো, 2 টাকায় 9টা হিসাবে ওই সেম কলাগুলোই সে বিক্রি করলো, করার পর তার নাকি 3 টাকা প্রফিট হয়েছে। তা দ্রব্যের সংখ্যাকে ইকুয়াল করতে হবে। দ্রব্যের সংখ্যা ইকুয়াল করতে গেলে আমি কি করব, ওপরে 9 দিয়ে মাল্টিপ্লাই হবে বোথ সাইড, আর নিচে 5 দিয়ে মাল্টিপ্লাই হবে বোথ সাইড। তাহলে ব্যাপারটা এটা দাঁড়ালো যে 5 9 45টা দ্রব্য 9 টাকায় কিনে সেই 45টা দ্রব্যই যদি 10 টাকায় সেল করা হয়, তাহলে আমি দেখতে পাই যে আমার 1 টাকা প্রফিট হয়েছে। কি বললাম দেখো, 45টা দ্রব্য 9 টাকায় কিনে যদি 45টা দ্রব্য আমি 10 টাকায় সেল করি, তাহলে আমি কি দেখতে পাই, এখানে আমার 1 টাকা প্রফিট হয়েছে। কিন্তু প্রশ্নে কি বলা আছে, যে তোমার প্রফিট হয়েছিল 3 টাকা। তাহলে এরকম তোমাকে 3টে সেট বিক্রি করতে হবে। তাহলে আমি কি লিখবো যে এই 1 ইউনিটের ইকুইভ্যালেন্ট হচ্ছে 3 টাকা। এই 1 ইউনিটের ইকুইভ্যালেন্ট হচ্ছে 3 টাকা। এবার প্রশ্ন কি করা হয়েছে, যে কতগুলো কলা বিক্রি করেছিল, তাহলে 45 ইউনিটের মান কত সেটা বার করতে হবে। তাহলে 45 ইউনিটের মান কত, তাহলে 1 ইউনিটের মান যদি 3 হয়, তাহলে 45 ইউনিটের মান কত হবে সেটা তোমাকে এখানে বের করতে হবে। তাহলে 45 ইন্টু 3 হয়ে যাবে, কত আছে 135। তাহলে 135টা কলা সে সেল করেছিল। ঠিক আছে, তাহলে আনসার হয়ে যাবে 135টা, অপশন সি এরটা হয়ে যাবে রাইট আনসার। তাহলে টাইপটা বোঝা গেল। এখানে কিন্তু আমরা ক্রস মাল্টিপ্লাই করলাম না, দেখেছো দ্রব্যের সংখ্যাকে ইকুয়াল করলাম। তাই আমি চাই যে তোমরা ক্রস মাল্টিপ্লাই না, এইভাবে দ্রব্যের সংখ্যাকে ইকুয়াল করতে করতে করো, কোনো কোশ্চেন সলিউশনে তোমার কোনো ভুল হবে না। ঠিক আছে, চলে যাই নেক্সট কোশ্চেন। বলছে এক ব্যক্তি 1 টাকায় 4টা হিসাবে কিছু দ্রব্য কিনে সমসংখ্যক দ্রব্য 1 টাকায় 6টা হিসাবে আবার কিনলো, এবার তাদেরকে মেশালো, মিশিয়ে 1 টাকায় 5টা হিসাবে বিক্রি করলো। লাভ বা ক্ষতির হার কত জানতে চাইছে। তাহলে একদিকে লিখে এই টাইপের কোশ্চেন আমরা জানি যে একদিকে লিখতে হয় দ্রব্য আর একদিকে লিখতে হয় তার মূল্য। বলছে এক ব্যক্তি 1 টাকায় 4টে হিসাবে কিছু দ্রব্য কিনেছে। এবার 1 টাকাতেই যে 4টেই কিনেছে তার কোনো মানে না, রেটটা এরকম যে 1 টাকায় 4টে হিসাবে, সে 2 টাকায় 8টাও কিনতে পারে, 3 টাকায় 12টাও কিনতে পারে। তাহলে পাশে আমি লিখলাম সিপি। এবং সমসংখ্যক, দেখো লাইনটা যেটা দেওয়া আছে এখানে কি লেখা আছে, সমসংখ্যক। ঠিক আছে, হাইলাইট করলাম, সমসংখ্যক দ্রব্য 1 টাকায় 6টা হিসাবে আবার কিনলো। 1 টাকায় 6টা হিসাবে সমসংখ্যক দ্রব্য সে আবার কিনলো, না আবার সিপি। কিন্তু দেখো আমি এখানে যে ছকটা মেনটেন করছি, এখানে সমসংখ্যক দ্রব্য দেখাচ্ছে না, এখানে 4 আছে এখানে 6 আছে, সমসংখ্যক তো নেই। ওখানে আমি হাইলাইট করে দিয়েছি সমসংখ্যক লেখা আছে, তাহলে এখানে সমসংখ্যক বানাতে হবে। তাহলে সমসংখ্যক বানাতে গেলে এটাকে আর এটাকে আমি যদি উপরে 3 দিয়ে আর নিচে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে দুটোই কি হয়ে যাবে, 12তে কনভার্ট হয়ে যাবে, কারণ 6 আর 4 লসাগু হচ্ছে 12। তাহলে 12 কনভার্ট করার জন্য উপরে তুমি কি করো, 3 দিয়ে গুণ করো বোথ সাইড, আর নিচে তুমি 2 দিয়ে গুণ করে দাও বোথ সাইড। সেম করা নিয়ে কথা। তাহলে এটা 12টা দ্রব্য 3 টাকায় কিনে সেই 12টা দ্রব্যই তুমি আবার কি করলে, 2 টাকায় আবার কিনলে, সরি অন্য একটা জায়গা থেকে তুমি আবার 12টা দ্রব্যই 2 টাকায় আবার কিনলে। কেনার পর এখন তোমার কাছে দ্রব্যের সংখ্যা হলো 24টা, 12 12 24টা হলো দ্রব্যের সংখ্যা, আর তার মূল্য হচ্ছে 5 টাকা। মূল্য মানে কিন্তু আমরা ক্রয় মূল্যকেই বুঝি, ক্রয় মূল্য। এবার তুমি এইগুলোকে বিক্রি করবে, তার রেটটা কিরকম, 1 টাকায় 5টা হিসাবে বিক্রি, 1 টাকায় 5টা হিসাবে বিক্রি হবে। তাহলে পাশে লিখবো কি, এসপি। এবার তোমাকে প্রশ্ন করা হয়েছে যে লাভ বা ক্ষতির হার কত, পার্সেন্টেজ কত। এবার তুমি চাইলে ক্রস মাল্টিপ্লাই করতে পারো এই জায়গায়।
এদিকে ক্রস গুণ করে 25, এদিকে ক্রস গুণ করে 24, 25 টাকায় কিনে 24 টাকা সেল এখানে করতে পারো। বা এটাও করা যায়, উপরে 24 আছে নিচে 5 আছে, তাহলে আমি দুটো দ্রব্যকে কি করব, সেম বানাবো। তো সেম বানানোর জন্য উপরে আমি কি করবো, 5 দিয়ে গুণ করবো বোথ সাইড, আর নিচে আমি 24 দিয়ে গুণ করবো বোথ সাইড। তো আমার তো এই দ্রব্যগুলোর প্রয়োজন নেই, তো এদিকে গুণ করারও প্রয়োজন নেই, এভাবে রেখে দিই। এখানে 5 5 হয়ে গেল কত, 25, সে ক্রস গুণ করে 25ই আসতে, এখানে গুণ করলে কত আসছে 24, সে ক্রস গুণ করে 24ই আসতো। তার মানে ব্যাপারটা এটা তাহলে 25 টাকায় কিনে 24 টাকায় সেল, তাহলে এখানে লস হয়ে যাচ্ছে 1 টাকা। লস পার্সেন্টেজ বের করবো, তাহলে 1 টাকা লস। লস পার্সেন্টেজ হিসাব হয় কার উপর, সবসময় ক্রয় মূল্যের উপর, আর ক্রয় মূল্য কত আছে 25 আছে, তা নিচে আসবে কত 25, তার সাথে গুণ হবে কি একটা 100, তাহলে তুমি লস পার্সেন্টেজটা হবে, কাটাকুটি করো চলে আসছে হচ্ছে 4%, তাহলে 4% হয়ে যাবে ফাইনালি আনসার। 4% কি লস, 4% কিন্তু লস হচ্ছে, তাহলে অপশন 8টা হবে রাইট। ক্লিয়ার হয়েছে সবার? তো এরকম টাইপের রয়েছে আরো একটা প্রশ্ন। এক ব্যবসায়ী 34 টাকায় 8টা হিসাবে কিছু আম কিনে 57 টাকায় 12টা হিসাবে বিক্রি করে তার 45 টাকা লাভ হলো। ব্যবসায়ীটা কতগুলো আম বিক্রি করেছে? তাহলে কখনোই আমরা কি ক্রস মাল্টিপ্লিকেশনে তো যাবোই না, কারণ লাস্টে কিন্তু কখনোই জানতে চাইনি যে কত পার্সেন্ট প্রফিট বা লস হয়েছে, জানতে চেয়েছে সে কতগুলো আম বিক্রি করেছিল। তাহলে দ্রব্যের সংখ্যা ইকুয়াল করা হচ্ছে আমার উদ্দেশ্য। তাহলে একদিকে আমি লিখি হচ্ছে দ্রব্য, যখন প্র্যাকটিস হয়ে যাবে তখন তোমাদের এইগুলো লিখতেই লাগবে না, তোমরা যখন রাফ ওয়ার্ক করবে তখন দেখবে একদিকে তুমি নাম্বারগুলো লিখছো, অন্যদিকে নাম্বারগুলো লিখছো, তুমি এই দ্রব্য মূল্য সবকিছুই লিখছো, একদিকে লিখছে হচ্ছে তার মূল্য। 34 টাকা 8টা, 34 টাকায় 8টা হিসাবে কিছু দ্রব্য কিনলো, পাশে লিখলাম সিপি। 57 টাকায় 12টা হিসাবে, 57 টাকায় 12টা হিসাবে সেই দ্রব্যগুলোকে কি করলো, বিক্রি করলো, পাশে লিখলাম এসপি। দ্রব্যের সংখ্যা ইকুয়াল করবার জন্য 8 আর 12 আমরা এলসিএম 24 জানি, তাহলে 24 আনার জন্য উপরে 3 দিয়ে নিচে 2 দিয়ে মাল্টিপ্লাই, উপরে 3 দিয়ে গুণ আর নিচে 2 দিয়ে গুণ। আচ্ছা দেখো, সেম করা উদ্দেশ্য, এখানে কিছু দিয়ে গুণ করে সেম করতে হবে এমন কোনো কথা না, তোমরা ভাগ করেও সেম করতে পারো, ঠিক আছে? যেমন আমি এখানে যদি 2 দিয়ে ভাগ করে দিতাম তাহলে এটা 4-এ কনভার্ট হয়ে যেত, আর এটা যদি 3 দিয়ে ভাগ করে দিতাম তাহলে এটা 4-এ কনভার্ট হয়ে যেত। তুমি ভাগ করেও করতে পারো, এমন নয় যে গুণ করেই কনভার্ট করতে হবে সেম, ঠিক আছে? তোমরা ভাগ করেও করতে পারো। তাহলে এটা 24টা দ্রব্য কেনা হয়েছে কততে, তাহলে গুণ করে, এখানে গুণ করলে কত আসছে, এটা 3 4-এ 12, 102, 102 টাকায় কিনেছে। আর এখানে সেই 24টা দ্রব্য বিক্রি করছো কততে, 57 ইন্টু 2 মানে কত, 114তে সেল করছো। তাহলে এখানে প্রফিট আসছে কত, এখানে প্রফিট আসছে 12 টাকার প্রফিট আসছে, কিন্তু প্রশ্নে বলেছে 12 টাকা প্রফিট তো নয়, 45 টাকা প্রফিট করতে হবে। তাহলে যেটা 12 ইউনিট সেটাই হচ্ছে 45-এর ইকুইভ্যালেন্ট, তাহলে সেটাই হচ্ছে 45-এর ইকুইভ্যালেন্ট। বার করতে বলেছে কতগুলো আম সে বিক্রি করেছিল, এখানে আমি দেখতে পাচ্ছি 24টা আম বিক্রি করেছিল, 24-এর ইকুইভ্যালেন্ট কত দেখতে হবে, তাহলে 24-এর ইকুইভ্যালেন্ট কত আসবে, 12-র যদি ইকুইভ্যালেন্ট 45 হয়, 12-র ডবল আছে 24, এখানে 45-এর ডবল হয়ে যাবে কত, 90, ঠিক আছে? তো আনসার হয়ে যাবে কত, 90টা। তো ব্যবসায় কতগুলো আম বিক্রি করেছিল, 90টা আম বিক্রি করেছিল, অপশন সি একটা হবে আনসার। তো এই টাইপের কোশ্চেন গুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো কভার হলো এই টাইপের কোশ্চেন। আমরা নেক্সট টাইপে যাই। নেক্সট টাইপে বলতে একটু প্যাটার্ন চেঞ্জ হচ্ছে কোশ্চেনের। বলছে যে এই যে এই পার্টিকুলার এই প্রশ্নটা আমরা কিন্তু আগের যে ভিডিও, সেই আগের ভিডিওতে একটা আমরা দেখেছিলাম যে এরকম টাইপের কোশ্চেন গুলোকে কিভাবে সলভ করতে হয়। তো আজকে আমরা এই ভিডিওতেও দেখবো যে এরকম টাইপের কোশ্চেন গুলোকে সলভ করতে হবে কিভাবে। আগের দিন যা যা দেখিয়েছিলাম আজকে আমরা সেইভাবেই করবো, একইভাবে। বলছে একটি বইয়ের ক্রয় মূল্য 225 টাকা, সিপি দেওয়া আছে, ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়েও যদি 20% লাভ চায় তাহলে ধার্য মূল্যকে কত রাখতে হবে। তাহলে স্ট্রাকচারটা এইরকম। আচ্ছা, আগের দিনে কি আমি একটা শর্টকাটও বলেছিলাম, ঠিক আছে? সেই শর্টকাটটা আমি এখানে অ্যাপ্লাই করবো, ঠিক আছে? যদি শর্টকাট বুঝতে না পারো তো এখান থেকে না, তোমরা ফার্স্ট ভিডিওতে চলে যাবে পার্ট 1-এ, সেখানে আমি কিন্তু ডিটেলসে সলভ করে দেখিয়েছিলাম, তারপর আমি শর্টকাট টেকনিকটা দেখিয়েছিলাম। তো এটাকে আমি শর্টকাটে সলভ করছি। আগে স্ট্রাকচারটা করে দেখো, স্ট্রাকচার না করলে হয় যখন তোমরা এইগুলো প্র্যাকটিসের মাধ্যমে, মানে প্র্যাকটিস যখন হয়ে যাবে না, তখন এইগুলোকে আর তোমাদের লিখতে হবে না, স্ট্রাকচার রাখতে হবে না, শুধু তোমরা এই ডেটাগুলোকে দেখে তোমরা জাস্ট ক্যালকুলেশন করো, আনসার করে দিতে পারো। নেক্সট এখানে এমআরপি থেকে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে
কত পার্সেন্ট ডিসকাউন্ট? 10% ডিসকাউন্ট। ডিসকাউন্ট দেওয়ার পর যেটা পাওয়া যায় সেটা হচ্ছে বিক্রয় মূল্য, আর এখানে থাকে হচ্ছে সিপি। সিপির ওপর প্রফিট হয়, আর প্রফিটটা কত পার্সেন্ট সেটাও দিয়ে দিয়েছে, 20% প্রফিট। এবার সিপির ভ্যালুটাও না প্রশ্নের মধ্যে দিয়ে দিয়েছে 225 টাকা, তাহলে সিপি দিয়ে দিয়েছে 225। তোমাকে বার করতে হবে এমআরপিটা কত ছিল। তাহলে সেখানে কি দেখানো ছিল, ডিরেক্ট আমরা এমআরপি বের করতে পারি যে 20% প্রফিট, মানে আমাদের মাথায় যে নাম্বারটা আসছে সেটা হচ্ছে 120, সেটা হচ্ছে এই জায়গায় আসবে 120, ছোট করে লিখলাম 120। আর 10% ডিসকাউন্ট মানে 90, যে নাম্বারটা আমাদের মাথায় আসছে 90 আমরা এখানে সেট করলাম। এবার তোমরা ইউনিটের মেথড করবে যে 90 মানে যদি 225 হয় তাহলে 120 মানে কত। তাহলে তার ক্যালকুলেশন কেমন হয়, 225 ইন্টু আমরা যার মান বের করছি, আমরা বের করছি কার মান, 120 মান, তাহলে আমরা 120 উপরে সেট করবো আর নিচে লিখবো কত, 90। এবার এটা ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে তো আনসার পেয়ে যাবে। তাহলে কত আছে এটা ক্যালকুলেট করলে, 25 দিয়ে 25 ইন্টু 12, 4, 300 টাকা। তাহলে 300 টাকা হয়ে যাবে হচ্ছে এমআর। অপশন রয়েছে, অপশন এতে 300 টাকা হয়ে যাবে হচ্ছে আনসার। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেনে যাই। এক ব্যক্তি একটি দ্রব্য 10% লাভ করে বিক্রি করে। যদি দ্রব্যটি 10% কমে কেনা হতো এবং 10 টাকা কম দামে বিক্রি করা হতো তাহলে তার 20% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল? এক ব্যক্তি একটি দ্রব্য 10% লাভ করে বিক্রি করে। তো এই ফার্স্ট লাইন থেকে আমরা কিন্তু একটা জিনিস সিপি আর এসপি রেশিও পেয়ে যাব। যদি দ্রব্যটি 10% কমে কেনা হতো তাহলে সেখান থেকে আমরা একটা রেশিওর মাধ্যমে আর নতুন ক্রয় মূল্যটা পাবো। 10 টাকা কম দামে যদি বিক্রি করা হতো, এখান থেকে আমরা আর কোনো রেশিওতে আসতে পারবো না, কারণ এটা রেশিওতে কখন আমরা আসতে পারি, পার্সেন্টেজ গুলো থেকে আমরা রেশিও কনভার্ট করতে পারি। এখানে যে একটা টাকার ভ্যালু দিয়ে দিয়েছে না 10 টাকা কম, তাহলে ওখান থেকে আমরা রেশিও মানে রেশিও ব্রেক হয়ে গেল আর কি। এখান থেকে আবার রেশিও স্টার্ট হবে 20% প্রফিট হলে। এখানে আমরা লিখবো দেখো এইভাবে যে 10% প্রফিট করছে মানে তাহলে সিপি আর এসপি প্রথমে কি 10% লাভ করে মানে 100 আর এখানে 100, এতে কোনো প্রবলেম নেই। আচ্ছা তোমাদের ফার্স্টেই বলে দিই এই ভ্যালুগুলো সব অ্যাজুম করা ভ্যালু। আচ্ছা 120 এটা 10% প্রফিট বলেছে, তাহলে 10% মানে 110 টাকা হবে এখানে। একশো 10 হলো। এবার দেখো এই যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো কিন্তু প্রশ্নের মধ্যে কোথাও দেওয়া নেই। প্রশ্নের মধ্যে কোথাও বলা আছে সিপিটাকে 100 ধরতেই হবে, 200 কেউ ধরতে পারে, 300 কেউ ধরতে পারে। তাহলে এই ভ্যালুগুলো হচ্ছে অ্যাজুম করা ভ্যালু, তুমি নিজের মতো করে ধরেছো। ঠিক আছে, তুমি নিজের মতো করে ধরেছো। এবার বলছে যদি 10% কমে কেনা হতো, মানে আগে যা দামে কিনছিলে তার থেকে 10% কম, এখান থেকে 10% কম মানে 90 যদি তুমি কিনতে, তাহলে নতুন একটা আমরা সিপি এখানে পেলাম 90, নাও হতে পারে 90। এই ভ্যালু যদি চেঞ্জ হয় তার অনুযায়ী এটাও চেঞ্জ হয়ে যায়। আর এই 10 টাকাটাকে তুমি কোনোভাবে চেঞ্জই করতে পারবে না, কারণ 10 টাকা তো ফিক্সড ভ্যালু। 10 টাকা কম দামে যদি বিক্রি করা হতো, 10 টাকা কম দামে বিক্রি করা মানে হচ্ছে আগে যে দামে সেল করা হয়েছিল তার থেকে 10 টাকা কমে। এবার আমাকে বলো তো আগে কোন দামে সেল করা হয়েছিল? তোমরা কখনোই বলতে পারবে না যে আগে 110 টাকায় সেল করা হয়েছিল। আমি ধরেছি 110, কেউ তো 110 নাও ধরতে পারে, কেউ তো অন্য কিছু ধরতে পারে। মানে আমরা যখন দেখো রেশিওর পেছনে না একটা করে এক্স থাকে এরকম ইনভিজিবল, মানে আমরা লিখিনি কিন্তু লেখাটা উচিত। এখানে 100x, 110-এর পেছনে একটা এক্স, 90-এর পেছনে একটা এক্স। এবার এইখান থেকে তুমি যখন মাইনাস করবে 10 টাকা, কখনো তুমি 110 থেকে 10 আর মাইনাস করতে পারবে না, কারণ এর পেছনে রয়েছে কি এক্স, 110 এক্স, এখান থেকে 10 তো মাইনাস করা যায় না, তাহলে এই ভ্যালুটা তুমি লিখতে পারবে না। চলে আসতে হবে পরের লাইনে, কি বলছে যে তাহলে 20% লাভ হতো। এই 20% লাভটা কার উপর হবে? নতুন যে দামে তুমি কিনছো তার উপর হবে। তাহলে এটা মনে মনে এটার হিসাব করো যে 90-র 20% কত, 90-র 20% হচ্ছে 18, 90-র 10% হচ্ছে কত, 9 টাকা, 20% হচ্ছে 9 ডবল 18, তাহলে 18 টাকা প্রফিট। এরপর 18 টাকা অ্যাড করে দাও, 18 টাকা অ্যাড করলে কত, 108 টাকা। তাহলে এই জায়গায় আসবে কত, 108। ঠিক আছে, রেশিওটা ফুলফিল হলো, কিন্তু আগে যে দামে সেল করেছিলে এখন তার থেকে 2 ইউনিট কমে তুমি সেল করেছো। দেখো আগে যে দামে সেল করেছিল তার থেকে এখন তুমি কয় ইউনিট কমে সেল করেছো, 2 ইউনিট কম দামে, কিন্তু প্রশ্নে বলেছে 10 টাকা কমে সেল করতে হবে। তাহলে এই 2 ইউনিট মানটাই হচ্ছে 10 টাকার ইকুইভ্যালেন্ট। এই 2 ইউনিট মানেই হচ্ছে 10 টাকা। প্রশ্ন করা হয়েছে যে দ্রব্যটার ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য মানে অরিজিনাল ক্রয় মূল্য কিন্তু, মানে এইটা 100 ইউনিটের মান কত বের করতে হবে। তাহলে 100 ইউনিটের মান তোমরা হিসাব করো, 100 ইউনিটের মান কত হবে। তাহলে 2 এর 5 গুণ যদি 10 হয় তাহলে 100 5 গুণ হয়ে যাবে 500 টাকা। তাহলে ফাইনালি আমরা পেয়ে গেলাম 500 টাকা। ক্লিয়ার হয়েছে? অপশন এ তে আমরা দেখতে পাচ্ছি 500 রয়েছে, অপশন এ হয়ে যাবে রাইট আনসার। ঠিক আছে, প্রশ্নের প্যাটার্নটা এইরকম, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা টাইপ, তোমাদের আগেও বলছি।
এখনো বলেছি, মানে আগে আগে এই টাইপের কোশ্চেন হয়নি সলভ, এই ফার্স্ট টাইম হলো। এই টাইপটা কিন্তু ইম্পর্টেন্ট একটা টাইপ। নেক্সট কোশ্চেনে যাই। বলছে এক ব্যক্তি দুটো দ্রব্যের প্রত্যেকটা 960 টাকা করে বিক্রি করে, প্রত্যেকটা, মানে প্রথম দ্রব্যটাকেও 960 টাকায় বিক্রি করেছো, দ্বিতীয় দ্রব্যটাকেও 960 টাকায় বিক্রি করেছো, দুটো দ্রব্যকেই 960 টাকায় বিক্রি করা হয়েছে। বলছে একটা তুমি যখন বিক্রি করেছো 20% লাভ পেয়েছো, আর অন্যটা যখন বিক্রি করেছো 20% লস হয়ে গেছে। একটা যখন বিক্রি করেছো 20% লাভে, আর একটা বিক্রি করেছো 20% ক্ষতিতে। বলছে যে তাহলে মোটের ওপর কত শতাংশ প্রফিট বা লস হয়েছে। আচ্ছা চলো এইটাকে আমরা দেখো, এই কোশ্চেনটা না শর্টকাট আছে, ঠিক আছে, পার্টিকুলার এই টাইপের কোশ্চেনের শর্টকাট রয়েছে, কিন্তু শর্টকাটে যাওয়ার আগে আমরা আগে একটু কোশ্চেনটাকে ডিটেলসে বুঝি। দেখো বলছে যে প্রথম দ্রব্যটার বিক্রয় মূল্য 960, দ্বিতীয় দ্রব্যটার বিক্রয় মূল্য 960, মানে দুটো দ্রব্য আছে। আমি ধরে নিই প্রথম দ্রব্যটার বিক্রয় মূল্য মানে SP1 সেটা হচ্ছে 960, আর দ্বিতীয় আরেকটা দ্রব্য আছে, সেই দ্রব্যের বিক্রয় মূল্য SP2 সেটা হচ্ছে 960, ঠিক আছে। এবার বলছে প্রথম দ্রব্যটাকে যখন তুমি বিক্রি করছো 20% প্রফিটে, তাহলে এখানে তুমি যখন 960 টাকায় সেল করেছো তুমি 20% প্রফিট পেয়েছো, আর এইটা 960 টাকা যখন তুমি সেল করেছো তখন তোমার 20% লস হয়ে গেছে। আপাত দৃষ্টিতে দেখে মনে হবে একটাতে 20% প্রফিট, অন্যটাতে যদি 20% লস হয়, তাহলে মোটের ওপর কোনো লাভ বা ক্ষতি কিছুই হয় না, এটা দেখে মনে হবে, কিন্তু তেমন হয় না। তেমন হতো যদি এসপি গুলো সেম না বলা হয়ে সিপি গুলো যদি সেম থাকতো তাহলে হতো, ঠিক আছে। 20% প্রফিট, অন্যটা 20% লস যদি হয়, তাহলে ওভারঅল নো প্রফিট নো লস হবে। কখন হবে? যদি এসপি গুলো সেম না বলে যদি সিপি গুলো সেম বলা থাকতো, তাহলে তোমরা যেটা ভাবছো সেটা হতো, কিন্তু এখানে সেটা হবে না। তাহলে এখানে আমরা যদি সিপি গুলোকে আলাদা করে ক্যালকুলেট করি, দেখো এসপি থেকে তো সিপিতে আসা যায় প্রফিট পার্সেন্টেজ কাজে লাগিয়ে বা লস পার্সেন্টেজ কাজে লাগিয়ে, সেটা আমরা ফার্স্ট ভিডিওতেই দেখেছি। তাহলে CP1টাকে চলো আমরা আগে ক্যালকুলেট করি। CP1 তাহলে 960 ইন্টু কি হবে, 960 ইন্টু 100/120। কেন 100/120 হলো? কেউ যদি ভাবো কিনা যে স্যার বুঝতে পারলাম না, তাহলে তোমাকে আবার সেই রেশিওতে আসতে হবে। সাইডে ছোট্ট করে আমি দেখিয়ে দিচ্ছি এখানে 100/120 কেন হলো। দেখো 20% প্রফিট মানে আমি যদি সিপি আর এসপির রেশিও দেখি, তাহলে সিপি কে আমরা কি ধরি 100 ধরি, আর এসপি কে কি ধরি 120 ধরি, ঠিক আছে। এবার এসপির মানটা দিয়ে দিয়েছে 960, এটা দিয়েছে 960, তাহলে সিপির মান চাইছে, তাহলে যার মান চাইবে সেটা কোথায় যায়? লবে যায়। তারপর লবে তাই 100 বসানো হয়েছে, লবে 100টা গেছে, আর হরে কোনটা গেছে 120টা গেছে, ঠিক আছে। আচ্ছা যদি বুঝতে না পারো তাহলে ওইভাবে সাইডে তোমাকে করে দেখে নিতে হবে, ঠিক আছে, বলে রাখলো এটা সাইডে এইভাবে তোমরা করে দেখে নিও। নেক্সট এখানে পরেরটা, আচ্ছা পরেরটা ওই একই রকম ভাবে আমি যদি CP2 বের করতে চাই, তাহলে কি করতে হবে 960 ইন্টু উপরে যাবে হচ্ছে 100, তোমরা করে দেখে নিও, নিচে আসবে হচ্ছে 80। এবার ক্যালকুলেট করে আমরা কত কত কি পাচ্ছি দেখে নিই। 8×12 96, এটা হচ্ছে 800 টাকা, আর এটা হচ্ছে 8×12 96 1200 টাকা, তাহলে CP2 হচ্ছে 1200 টাকা। এবার আমাকে বলো, এবার আমাকে একটা জিনিস বলো, 1200 টাকা আমরা পেলাম এখানে। আচ্ছা এবার একটা জিনিস বলো যে ওভারঅল কত পার্সেন্ট প্রফিট বা ওভারঅল কত পার্সেন্ট লস দেখতে আমরা কি করব, ওভারঅল সিপি আর ওভারঅল এসপি ক্যালকুলেশন করে দেখব। ওভারঅল সিপি মানে হচ্ছে CP1 প্লাস CP2 কত, মানে দুটো দ্রব্য মিলিয়ে আমার কত কস্টিং, কত খরচা হয়েছে, 800 টাকা আর 1200 টাকা মিলিয়ে তো আমার টোটাল খরচা হয়েছে 2000 টাকা। আর যখন সেল করেছি তখন SP1 আর SP2 মিলিয়ে আমি টোটাল দুটো দ্রব্যকেই বেচেছি 960 করে, তাহলে 960 প্লাস 960 করতে পারো, 960 ইন্টু 2 করতে পারো, তাহলে কত 1920 টাকায়, 1920 টাকায় বেচেছি। তাহলে এখানে লস হয়ে গেছে 80 টাকা আমি দেখতে পাচ্ছি, তাহলে লস পার্সেন্টেজ আমরা হিসাব করব। তাহলে লস তো 80 টাকা দেখাচ্ছে, কিন্তু 80 টাকা যে লসটা সেটা হিসাব হবে কার উপর, অলওয়েজ ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্য 2000 টাকা, তাই নিচে আসবে 2000 ইন্টু 100, 100 দুটো শূন্য, এই দুটো শূন্য কাটলো, কাটাকুটি করে এলে কি 4% লস। তাহলে ফাইনালি আমরা আনসার যেটা পেলাম 4% লস, অপশন সি পেলাম। এবার যেটা বলছিলাম একটা শর্টকাট রয়েছে, পাশে আমি দেখাচ্ছি এখানে শর্টকাটটা। এটা আমরা ইন ডিটেলস করে দেখালাম, এবার শর্টকাটটা দেখাচ্ছি। শর্টকাটটা হচ্ছে যে A²/100% লস হবে, কিন্তু কন্ডিশন কি, দুটো দ্রব্যের বিক্রয় মূল্যকে সেম সেম থাকতে হবে।
দেখো শর্টকাট যখন আমরা অ্যাপ্লাই করব তার কিছু না কিছু কন্ডিশন তো থাকবে। কন্ডিশন প্রথম, যে দুটো দ্রব্যের বিক্রয় মূল্যকে সেম থাকতে হবে। সেম ভ্যালু মানে এই দুটো ভ্যালু কত করে দেওয়া সেটা দেখার দরকারও নেই। এখানে যদি একটা উল্টো পাল্টা টাইপের নাম্বারও দেওয়া থাকে কিন্তু দুটো যদি সেম ভ্যালু দেওয়া থাকে তাহলে তোমার আনসার বেরিয়ে যাবে। একটাতে যত পার্সেন্ট প্রফিট বলা থাকবে অন্যটা ঠিক তত পার্সেন্ট লস বলা থাকতে হবে, মানে সেম টু সেম এটাও যা থাকতে হবে এটাও তাই থাকতে হবে। এটা যদি 10% প্রফিট বলা থাকে ওদিকে 10% লসই থাকতে হবে। এটা যদি 25% প্রফিট বলা থাকে ওদিকে 25% লসই বলা থাকতে হবে। যদি এমন কন্ডিশন হয় তবে ফর্মুলা হচ্ছে ওইটা a স্কোয়ার বাই 100। a স্কোয়ার এর জায়গা বসাবো হচ্ছে 20, যেহেতু এখানে 20% প্রফিট আর লস হচ্ছে 20 স্কোয়ার বাই 100। 20 স্কোয়ার কত? 400, 400 কে 100 দিয়ে ভাগ করলে 4, তাহলে 4% হয়ে যাবে লস। আর এই কেসে অলওয়েজ লসই হয়। কিন্তু এই কেস বলতে কোন কেস বোঝানো হচ্ছে আবার বলছি, দুটো দ্রব্যের বিক্রয় মূল্য সেম আর প্রফিট পার্সেন্টেজ লস পার্সেন্টেজ সেম সেম থাকতে হবে, তবে ফর্মুলা ওটা। নিজে এক্সট্রা করে কোনো ফর্মুলার কথা ভাবতে যেও না, ঠিক আছে? এক্সট্রা করে কোনো ফর্মুলার কথা ভাববেও না। a স্কোয়ার বাই 100% লস। আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাই। বলছে এক ব্যক্তি দুটো দ্রব্যের প্রত্যেকটা 8,000 টাকায় বিক্রি করে, দেখো দুটো দ্রব্যের প্রত্যেকটা 8,000 টাকা, মানে আগের কন্ডিশনের মতন। দেখো আগেরটাও বলেছিল দুটো দ্রব্যের প্রত্যেকটা 960 সেল করেছে, এখানে বলছে এক ব্যক্তি দুটো দ্রব্যের প্রত্যেকটি 8,000 টাকা করে বিক্রি করে মোটের ওপর কোনো লাভ ক্ষতি কিছুই হয়নি। আগেরটা যেমন কি 4% লস হয়েছিল, এবার কি বলছে মোটের ওপর কোনো লাভও হয়নি ক্ষতি হয়নি। বলছে একটা দ্রব্য 25% লাভ করে বিক্রি করেছে, তাহলে অন্যটাকে কত শতাংশ ক্ষতিতে বিক্রি করা হয়েছিল? আবারও বলছি আপাত দৃষ্টিতে দেখে মনে হতে পারে যে একটাতে 25% লাভ অন্যটাতে যদি 25% লস করে তবেই নো প্রফিট নো লস হয়, কিন্তু হবে না সেটা। কেন হবে না? কারণ দুটো দ্রব্যের বিক্রয় মূল্য কি বলেছে? সেম বলেছে। ঠিক আছে, ক্রয় মূল্য সেম বলা থাকলে তো আনসার অপশন বি এরটা হয়ে যেত। যদি বলতো দুটো দ্রব্যের ক্রয় মূল্য প্রত্যেকটা 8,000 করে, একটাতে 25% লাভ অন্যটাতে তুমি যদি 25% লস করো তবেই তোমার এই নো প্রফিট নো লস কেসটা আসবে। কিন্তু এখানে তাহলে কি হবে? চলো ফার্স্ট দ্রব্যের ক্ষেত্রে আমি সিপি আর এসপি রেশিওটাকে লিখবো। প্রথম যে দ্রব্যটার ক্ষেত্রে সিপি আর এসপি রেশিও, এখানে বলেছে যে প্রথম দ্রব্যটাকে 25% প্রফিট করে সেল করেছে। 25% প্রফিট মানে কি 100 তে কিনে 125 সেল। ছোট করেও তুমি লিখতে পারো যে 4 কিনে 5 সেল। 100 কিনে 125 সেল মানে হচ্ছে 4 টাকায় কিনে 5 টাকায় সেল। আমি তাকে লিখলে এখন 4 কিনে 5 সেল। এটা হচ্ছে ফার্স্ট আর্টিকেলটা, প্রথম দ্রব্যটা। নেক্সট হচ্ছে দ্বিতীয় দ্রব্য। এবার বলো আমাকে দ্বিতীয় দ্রব্যটার ক্ষেত্রে বিক্রয় মূল্য তো একই আছে, প্রথম দ্রব্যটার বিক্রয় মূল্য আর দ্বিতীয় দ্রব্যটার বিক্রয় মূল্য তো একই, তাহলে এখানে এসপির ঘরে আমি তো 5ই বসাবো। কেন 5 বসালাম? কারণ প্রথম দ্রব্যটার বিক্রয় মূল্য যদি 5 হয় তাহলে সেকেন্ড দ্রব্যটার বিক্রয় মূল্য তো 5ই হবে। দুটো দ্রব্যের বিক্রয় মূল্য সেম সেম বলে দিয়েছে প্রশ্নের মধ্যে। আর একটা জিনিস কি বলেছে? নো প্রফিট নো লস, লাভ ক্ষতি কিছুই হচ্ছে না, কখন হবে না? যখন দুটো দ্রব্য তুমি সেল করেছো কততে? 10-এ, তাহলে কিনেছিল 10-এ, তাহলে সেই অনুযায়ী জায়গায় কি আসবে? 6 আসবে। দুটো দ্রব্যের ক্রয় মূল্য টোটাল হচ্ছে 10 আর দুটো দ্রব্যের বিক্রয় মূল্য টোটাল কত? সেটাও 10, তাহলে কি হলো? নো প্রফিট নো লস হলো। এবার আমাকে এই রেশিওটা দেখে বলো এখানে তোমরা কত পার্সেন্ট লস করেছো। 6 টাকায় কিনে 5 টাকায় সেল। দ্বিতীয় দ্রব্যটা কি করেছো? 6 টাকায় কিনেছো 5 টাকায় সেল করেছো, 1 টাকা লস হয়েছে। লস পার্সেন্টেজ বের করবো যখন নিচে কি রাখবো? ক্রয় মূল্য রাখবো। ক্রয় মূল্য মানে দ্বিতীয় দ্রব্যটার ক্রয় মূল্য ইন্টু 100। ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে তুমি পেয়ে যাবে হচ্ছে এটা 16.67%। ক্যালকুলেট করে তোমরা এই নাম্বারটা পাবে 16.67%, মানে অপশন 8টা পেয়ে যাবে আনসার। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে সবার? দেখে নাও। ঠিক আছে, দেখো খুব ইজিলি কোশ্চেনটাকে সলভ করা গেল। এখানে অনেকে হয়তো এটা ভাবতে পারো যেখানে কি 8,000 টাকার কোনো কাজ নেই। 8,000 টাকার কাজ নেই না, কাজ আছে। তুমি যদি 8,000 টাকায় কাজে লাগাও তাহলে লাগাতে পারো। এখন এই 8,000 টাকার জায়গায় যদি এখন একটা উল্টো পাল্টা টাইপের ডেসিমেল ফেসিমেল দিয়ে একটা নাম্বার দিয়ে দিত, তাহলে এই কোশ্চেনটাকে সলভ করতে তোমরা যে এই কাজে লাগাতে তাহলে একটু লেন্দি মেথড হয়ে যেত, ক্যালকুলেশন বেস্ট হয়ে যেত। তো তোমাদের এটাই দেখানো হলো যে 8,000 টাকার কোনো ফাংশন নেই। আগের কোশ্চেনে তোমাদের এটাই দেখানো হলো এখানে 960 টাকার কোনো ফাংশন নেই। যদি দুটো দ্রব্যের বিক্রয় মূল্য নাও দেওয়া থাকে, শুধু এটুকু বলা থাকে সেম সেম, আর প্রফিট পার্সেন্টেজও সেম সেম, ঠিক আছে, ওটা দেওয়া থাকতে হবে কত পার্সেন্ট প্রফিট কত পার্সেন্ট লস, তাহলে তোমরা এই ফর্মুলা থেকে আনসার বের করতে পারবে। এই 960 কোনো প্রয়োজন নেই এখানে। ডেসক্রিপটিভে করেছিলাম, মানে 960 কে কাজে লাগিয়েছিলাম, কিন্তু
কোনো প্রয়োজন ছিল না। পরেরটা দেখো, এখানে কি বলছে যে এক ব্যক্তি দুটো দ্রব্য মোট 2160 টাকায় কিনেছে, মানে দুটো দ্রব্য মিলিয়ে 2160 টাকা কেনা হয়েছে 2160। তাহলে আমি যেখান থেকে যেটা ফার্স্ট লাইন থেকে দেখতে পাচ্ছি সেটা আমরা একটু শর্ট নোট করি, CP1 প্লাস CP2 ইকুয়াল টু 2160। দুটো দ্রব্যের টোটাল ক্রয় মূল্য হচ্ছে 2160। ঠিক আছে, আর কি বলছে যে প্রথম দ্রব্যটাকে তুমি 15% প্রফিটে আর দ্বিতীয় দ্রব্যটাকে 9% লস করে বিক্রি করেছো, তাতে কি হয়েছে, মোটের ওপর কোনো লাভ ক্ষতি কিছুই হয়নি। প্রথম দ্রব্যটাকে যখন তুমি সেল করেছো তখন কি করেছো, 15% প্রফিট করেছো, আর দ্বিতীয় দ্রব্যটাকে যখন তুমি সেল করছো তখন কি 9% লস করেছো, মানে একটা প্রফিট একটা লস। এটা 1 নম্বর কেস দেওয়া, এটা 2 নম্বর কেস দেওয়া, 3 নম্বর কি দেওয়া আছে, নো প্রফিট নো লস। কোনো প্রফিটও হয়নি কেসে, কোনো লসও হয়নি, প্রফিট নো লস। ঠিক আছে, তো বলছে দুটো দ্রব্যের ক্রয় মূল্য কি ছিল, CP1 কত ছিল আর CP2 কত ছিল, সেটা বার করতে হবে। আচ্ছা, শর্টকাট তো রয়েছে, শর্টকাট আমি পাশে দেখাবো, তার আগে জিনিসটাকে বুঝে বুঝে সলভ করা। দেখো, নো প্রফিট নো লস হবার তো আগে আমরা একটা শর্ত দেখলাম, কি দেখলাম, যে দুটো দ্রব্য টোটাল 10 টাকায় বিক্রি করেছি, দুটো দ্রব্য টোটাল 10 টাকায় কিনেছি, তাহলে নো প্রফিট নো লস হয়েছে। আর দেখো তো, এখান থেকে নো প্রফিট নো লস হওয়ার কিন্তু আরো একটা শর্ত বেরিয়ে আসে, সেটা হচ্ছে যে প্রথম দ্রব্যটাকে তুমি যখন বিক্রি করেছো, দেখো তোমার 1 টাকা প্রফিট হয়েছে, 4 টাকায় কিনে 5 টাকায় সেল, মানে তোমার 1 টাকা প্রফিট হয়েছে। দেখো তো, দ্বিতীয় দ্রব্যটা বিক্রি করে ক টাকা লস হয়েছে, ঠিক 1 টাকাই লস হয়েছে। প্রথম দ্রব্যটা বিক্রি করে তোমার যত টাকা প্রফিট হয়েছে, দ্বিতীয় দ্রব্যটা বিক্রি করে ঠিক যদি তোমার তত টাকাই লস হয়ে যায়, তাহলেও কিন্তু কি হয়, নো প্রফিট নো লস। তাহলে আমরা এই যে সেকেন্ড যে কনসেপ্টটা বললাম, সেই সেকেন্ড কনসেপ্টটা এখানে ইউজ করবো, যে প্রথম দ্রব্যটা বিক্রি করে আমার যত টাকা লাভ হয়েছে, সেকেন্ড দ্রব্যটা বিক্রি করে আমার ঠিক যদি তত টাকাই ক্ষতি হয়, তাহলে এই কেসটা স্যাটিসফাই করবে নো প্রফিট নো লস। এবার প্রথম দ্রব্যটার ক্রয় মূল্য জানি না, ক্রয় মূল্যটাকে আমি CP1 ভাবলাম, 15% প্রফিট। আমি যদি জানতে চাই আমার কত টাকা প্রফিট হয়েছে, তাহলে CP1 এর সাথে গুণ হবে কত, শুধু 15/100, কত টাকা প্রফিট হয়েছে। যেমন আমি যদি বলি একটা জিনিসের দাম 500 টাকা, আমি যদি 10% প্রফিট করতে চাই, তাহলে আমার ক টাকা প্রফিট হবে, 500 টাকার 10%। তাহলে 500 টাকার 10% তোমরা রিপ্রেজেন্ট কিভাবে করো, 500 টাকার 10% এইভাবে। আর আমি এখানে 500 না দিয়ে দিয়েছি CP1, 10% না দিয়ে দিয়েছি 15%। তাহলে তোমরা কি লিখবে, 500 জায়গায় লিখবে CP1 আর 10-এর জায়গায় লিখবে 15, 15/100। তাহলে আমরা কি পাবো এখান থেকে, যে কত টাকা প্রফিট হচ্ছে শুধু সেইটুকু পাবো। বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে CP1 এর সঙ্গে যখন আমরা 15/100 গুণ করবো, শুধু আমরা কি পাবো, প্রথম দ্রব্যটা বিক্রি করে কত টাকা লাভ হয়েছে শুধু সেইটুকু পাবো। তাহলে ওটা দেখার দরকার, ওটা আমি বুঝিয়ে দিয়েছি, ওটাকে আমি একটু চলো মুছে দিই। আর একই রকম ভাবে দ্বিতীয় দ্রব্যটাকে যখন আমরা বিক্রি করব, তখন 9% লস করে বিক্রি করব, তো কত টাকা, মানে কত টাকা লস হবে সেখানে, কত টাকা লস হবে সেটা বের করবার জন্য আমরা কি করব, CP2 ইন্টু 9/100। আবার কেউ 91/100 লিখে ফেলা, 91/100 লিখলে কি হবে, আমরা CP2 থেকে SP2 তে ঢুকে পড়বো। আমরা SP2 দরকার নেই, আমার কি দরকার, কত টাকা প্রফিট কত টাকা লস। আর যদি এই প্রফিট আর লসের পরিমাণটা যদি ইকুয়াল হয়ে যায়, সেম সেম যদি হয়ে যায়, যত টাকা প্রফিট এদিকে আসছে ওদিকে যদি ঠিক তত টাকাই লস হয়ে যায়, তাহলে কি হবে, নো প্রফিট নো লস। তাহলে এদিক থেকে আমরা কি পাবো, 100 আর 100 কেটে গেল, তাহলে CP1 ইসটু CP2 রেশিওটা ঘুরে যায়, আমরা জানো 9:15 হয়ে গেল, মানে 3:5 হয়ে গেল। 3:5 রেশিওতে আমরা এই টাকাটাকে ব্রেক করে দেবো, তাহলে CP1 আর CP2 এর ভ্যালুগুলো আমরা পেয়ে যাবো। তাহলে CP1 এর ভ্যালু তাহলে আমরা কি করে পাবো, তাহলে 2160 ইন্টু CP1 এর মান চাই, তাহলে উপরে 3 আর নিচে কি লিখবো, আনুপাতিক ভাগাকারের জন্য নিচে লিখবো 8। আর CP2 এর মান পেতে কি লিখবো, 2160 ইন্টু 5/8। তাহলে ক্যালকুলেট করা যাক, এটা ক্যালকুলেট করো, 8 2 16, 27 0, মানে 810, 810 দিয়ে কি আছে, 810 আর 1350, আর এটা হয়ে যাবে 1350। ঠিক আছে, তাহলে আনসার আমরা পেয়ে গেছি অপশন এ, 810 টাকা 1350 টাকা। ক্লিয়ার হয়েছে? ও হ্যাঁ, আরেকটা যেটা জিনিস বলছিলাম, যে শর্টকাট এখানে হয়ে যাবে। একটা টপিক রয়েছে মিশ্রণ, সেই মিশ্রণের কোশ্চেন আমরা অ্যালিগেশনে সলভ করি। অ্যালিগেশন মেথডে হয় এটা, একদিকে লিখতে হয় 9%,
যেহেতু লস হচ্ছে তাহলে মাইনাস, আচ্ছা আগে তো 15% প্রফিট বলেছে, তাহলে এক কাজ করি, আগে আমি 15% প্রফিটটাকে লিখি। আগে 15% প্রফিট মানে +15, এদিকে 9% লস মানে -9, আর নো প্রফিট নো লস মানে হচ্ছে মাঝখানে 0। কোত্থেকে কি এলো ওটা যখন অ্যালিগেশন করানো হবে তখন তোমরা জিনিসটাকে বুঝতে পারবে। ডিফারেন্স নিতে হয়, 15 আর 0 ডিফারেন্স হচ্ছে 15, আর 0 আর -9 মধ্যে ডিফারেন্স হচ্ছে 9। তো এটাই হচ্ছে সেই রেশিও, কাটলে আমরা 3:5 পাই, মানে ক্রয় মূল্যের অনুপাত। মানে এর পরের স্টেপটা হচ্ছে এটা, এটা আমরা পেয়ে গেলাম হচ্ছে ক্রয় মূল্যের অনুপাত। ক্রয় মূল্যের অনুপাত, ঠিক আছে, ক্রয় মূল্যের অনুপাত। এবার যেই ক্রয় মূল্যের অনুপাত আমরা পেয়ে গেলাম, নেক্সট স্টেপ হচ্ছে টোটাল ক্রয় মূল্য আমাদের জানা আছে 2160, তাহলে 2160 ইন্টু একবার 3-8, 2160 ইন্টু একবার 5-8, ঠিক আছে। আচ্ছা নেক্সট প্রশ্নে আসি, বলছে একটি ইলেকট্রিক আয়রনের ধার্য মূল্য 690 টাকা, আয়রনটি ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে বিক্রি করেও 8% লাভ থাকে, যদি কোনো রকম ছাড় না দিয়ে বিক্রি করা হতো তাহলে কত শতাংশ লাভ হতো? আচ্ছা মানে প্রশ্নটা এরকম দিয়েছে, আগে স্ট্রাকচারটা তৈরি করে দেখো। এখানে বলছে যে ধার্য মূল্য এমআরপি, এমআরপি হচ্ছে কত 690, সরি এমআরপি হচ্ছে 690, আচ্ছা তোমাদের একটা জিনিস দেখাই, এখানে এমআরপি হচ্ছে 690, চলো এমআরপি আমি বারবার আমার মুখে আসছে হচ্ছে 960 এমআরপি 960 দিয়ে আনসার বের করবো, এমআরপি 960। এখানে একবার বলছে যে আয়রনটির ধার্য মূল্যের ওপর কি করা হয়েছে 10% ছাড় দেওয়া হয়েছে, তাহলে এখান থেকে 10% ছাড় দেওয়া হয়েছে, 10% ডিসকাউন্ট, ঠিক আছে। 10% ডিসকাউন্ট করার পরেও তার কি হচ্ছে 8% প্রফিট হচ্ছে, তাহলে সেল করলো, এখানে এই দ্রব্যটা এখানে সেল হয়েছে, ঠিক আছে, আর তার লাভ হয়েছে 8% প্রফিট হয়েছে, ঠিক আছে, 8% প্রফিট হয়েছে। বলছে যদি কোনো রকম ছাড় না দিয়ে বিক্রি করা হতো তাহলে তার কত পার্সেন্ট লাভ হতো? আচ্ছা কোনো ছাড় না দিতাম মানে হচ্ছে 10% ডিসকাউন্টটা যদি না দিতাম তাহলে কি এই দামে সেল হতো? তাহলে তো এই দামেই সেল হতো। তাহলে প্রশ্নটা করা হয়েছে কি, যদি তুমি 10% ছাড়টা না দিতে তাহলে তো তুমি 690 টাকাতেই সেল করতে, তাহলে তোমার কত পার্সেন্ট প্রফিট হতো, মানে এই পার্সেন্টেজটা চেয়েছে। তখন এইটাই হয়ে যেত বিক্রয় মূল্য, এই দামে সেল করছো, সিপি তোমরা বের করে নিতে পারো এখান থেকে, এই স্টেপ থেকে এইখানে, এইখান থেকে এখানে এসে তুমি সিপি বের করে নাও, তারপর তোমরা দেখে নাও এখানে কত শতাংশ লাভ হবে যদি এই দামে সেল করতে। চলো আগে এই ক্যালকুলেশনটা করি, তাহলে এখান থেকে এখানে আসছে, তাহলে কি করবো 690 ইন্টু 90/100, 10% ডিসকাউন্ট দিচ্ছ, তাহলে আমরা সিপি বের করতে চাই, তাহলে লিখছি 690 ইন্টু 90/100, আমরা কোন নাম্বারটা পেলাম? এটা পেলাম। এবার এখান থেকে আমরা কিসে ঢুকবো? সিপিতে ঢুকবো, 8% প্রফিট আছে ইন্টু, কেউ ভাবতে পারো 108/100, কিন্তু তা হবে না, 100/108। কেন সেটা তোমরা পাশে লিখে নিয়ে দেখতে পারো সিপিএসপি রেশিও থেকে। তাহলে এখান থেকে কাটাকুটি করলে আমরা যেটা পাচ্ছি 100 কাটছে, ঠিক আছে। আচ্ছা এটা এরকমই থাক, এটা এরকমই থাক, ঠিক আছে। 690 উপরে 90 আছে, নিচে 108 আছে। এবার আমাকে বলো, আমি যখন এই দুটো নাম্বারের মধ্যে পার্সেন্টেজ ক্যালকুলেট করব তখন আমি কি চাইবো? এই দুটো নাম্বার যাতে কাটাকুটি করা যায়। যেমন আমি যদি বলি যে 100 আর এখানে 110 লেখা আছে, আমি দেখতে পাচ্ছি এখানে 10%, তো এটাকে ছোট করার পরেও তো সেই 10%ই থাকে, ছোট করার পরেও এটা কি 1% হয়ে যায় নাকি? এখানে 10 আছে, এখানে 11 আছে, 1% তো হয় না, এটা 10%ই আছে। কি বললাম বোঝা গেছে? তাহলে এখানেও তো এই দুটো নাম্বারের মধ্যে যদি পার্সেন্টেজ ক্যালকুলেট করতে চাই তো আমরা ছোট করা যায়, তো ছোট যখন করবো তখন আমরা বলবো এখানে 690 আর 690 তো কাটবে, তাহলে এখানে 690 কাটলো, এখানে 690 কাটলো, তাহলে এখানে পড়ে থাকলো কি, এখানে পড়ে থাকলো 1, আর এখানে পড়ে থাকলো কি, এখানে পড়ে থাকলো হচ্ছে 90/108। এবার আমি যদি ডিনোমিনেটরের 108টাকে কাটাতে চাই তাহলে উপরে একটা 108 গুণ হবে, নিচে একটা 108 গুণ হবে, তাহলে উপরে একটা 108 গুণ হলে উপরটা হয়ে যাবে 108 আর নিচটা হয়ে যাবে 90। তার আমার কাছে দুটো নাম্বার রয়েছে, কি একটা 90 আর একটা 108।
তাহলে এবার বলো এখান থেকে কত পার্সেন্ট প্রফিট আসছে। 18 টাকা প্রফিট 90 এর ওপর ইন্টু 100। দেখো ফাইনালি আমরা যেটা পেলাম, জিরোর সাথে জিরো কাটলো, এটা কাটলো 2, তাহলে এলো 20% প্রফিট। তাহলে ফাইনালি আমরা পেলাম 20% প্রফিট। আনসার অপশন 8। এবারে যদি আমরা এখান থেকেও ভাবতাম, তাতেও বলতো সেই সেম জিনিসই আসতো কিনা। 10% ডিসকাউন্ট, এখানে আছে এসপি, এখানে সিপি আছে, এখানে আছে হচ্ছে 8% প্রফিট। সিপির ভ্যালু ক্যালকুলেট করবো, তাহলে 960 ইন্টু 90/100 ইন্টু 100/108, 100 কাটলো, সেম জিনিস হলো। এই দুটোর যদি আমরা রেশিও করি তাহলে 960 কেটে যাবে, সেম জিনিস আসবে। এখানে 1 করে থাকবে, এখানে 90/108 থাকবে, 108 দিয়ে গুণ করলে ওপরটা 108 নিচটা 90 হয়ে যাবে। সেম ক্যালকুলেশন করে আবার সেই 20% প্রফিট তো আসবে। তার মানে একটা জিনিস আমরা বুঝলাম যে এই জায়গায় 690 লিখি বা 960 লিখি সেটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে এই দুটো পার্সেন্টেজ। এই দুটো পার্সেন্টেজ তুমি কি নিয়ে কাজ করছো, তোমার আনসার সেই সেমই আসবে, 20% প্রফিট। তাহলে ফাইনালি আমরা যেটা আনসার পেলাম সেটা 20% প্রফিটই পেলাম। ঠিক আছে, তাহলে এই ভ্যালুটার উপর কিন্তু ডিপেন্ডেন্ট নয়। এই কোশ্চেনের যে আনসারটা, সেই আনসারটা কিন্তু এই ভ্যালুটার উপর ডিপেন্ডেন্ট না। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন। তাহলে তোমরা যদি চাইতে এইটাকে 100 ধরেও মনে মনে কাজ করতে পারো। বলছে এক ব্যক্তি 96 টাকায় একটা দ্রব্য বিক্রি করার পর দেখলো যে ক্রয় মূল্য এবং লাভের হারের সাংখ্যমানটা সমান হয়ে গেছে, তাহলে দ্রব্যটার ক্রয় মূল্য কত ছিল। তার প্রশ্নটা কি করা হচ্ছে, বলছে যে এক ব্যক্তি 96 টাকায় দ্রব্য বিক্রি করলো, তাহলে এসপি দিয়ে দিয়েছে 96, এসপি দিয়ে দিয়েছে কত 96। আর কি দেখলো, বিক্রি করার পর দেখলো যে ক্রয় মূল্য আর লাভের হার, লাভের হারের যে সাংখ্যমানটা সেটা সমান হয়ে গেছে, মানে সিপি সাথে প্রফিট পার্সেন্টেজটা ইকুয়াল হয়ে গেছে, এটা বলেছে। মানে সিপি যদি 10 টাকা হয় তাহলে প্রফিট পার্সেন্টেজও 10%, সিপি যদি 20 টাকা হয় তাহলে প্রফিট পার্সেন্টেজও 20%, এইরকম। সিপি যদি 50 টাকা হয় তাহলে প্রফিট পার্সেন্টেজও 50%। এখানে জানতে চাই দ্রব্যটির ক্রয় মূল্য কত। ক্রয় মূল্য পার্সেন্টেজে হবে না, ক্রয় মূল্য এগুলো সব টাকায় হবে। ঠিক আছে, 50 টাকা, 60 টাকা, 40 টাকা, আর এটা 80 টাকা। ওকে, এবার এখানে দেখো আমরা এখানে অপশন চেক করতে পারি, যদি কোশ্চেনটাকে তাড়াতাড়ি সলভ করতে হয় অপশন চেক করতে পারি। দেখো ক্রয় মূল্য দেওয়া আছে 50 টাকা, তাহলে আমি যদি ক্রয় মূল্যটাকে 50 টাকা ভেবে প্রফিট পার্সেন্টেজটাকে যদি 50% ভাবি, তাহলে একবার আমরা চেক করে নিই। 50% যদি আমরা ভাবি, এক মিনিট, সিপিটাকে যদি 50 টাকা ভেবে প্রফিট পার্সেন্টেজটাকে যদি আমরা 50% ভাবি, তাহলে একবার দেখে নি যে এসপিটা 96 আসছে কিনা। তাহলে 50 ইন্টু 50% প্রফিট মানে 150/100, ক্যালকুলেট করে তুমি কখনো 96 পাবে, এখানে তুমি পাবে হচ্ছে 75, পেলে না। অন্য অপশন ধরে নাও, 60 দেওয়া আছে, যদি তুমি সিপি 60 টাকা ধরো তাহলে প্রফিট পার্সেন্টেজ হয়ে যাবে সেই অনুযায়ী 60%। তাহলে এবার তোমরা এসপিটা চেক করে দেখো যে 96 আসছে কিন্তু, তাহলে 60 ইন্টু 60% প্রফিট মানে 160/100, উপরে দুটো শূন্য নিচে দুটো শূন্য ক্যান্সেল হলো, 600 এলো কত 96। তাহলে অপশন বি এরটা হয়ে গেল রাইট আনসার, মানে 60 টাকা হচ্ছে ক্রয় মূল্য। ঠিক আছে, আর এটাকে যদি ডেসক্রিপটিভে করতে চাইতো তাহলে একটা দ্বিঘাত সমীকরণ চলে আসতো, মিডল টার্ম চলে আসতো, কোয়াড্রেটিক ইকুয়েশন চলে আসতো, সেই কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করতে হতো। ঠিক আছে, তাহলে এটাকে অপশন টেস্ট করে করাটা হচ্ছে বেটার। নেক্সট কোশ্চেন বলছে একজন দোকানদার 4600 টাকা একটি টেবিল আর 1800 টাকা একটি চেয়ার কিনলেন। তিনি 10% লাভের সাথে টেবিল এবং 6% লাভের সাথে চেয়ারটা বিক্রি করলেন, তার সামগ্রিক কত পার্সেন্ট লাভ হলো। তো এটাকে অ্যাভারেজ করে দেওয়াটা ভালো, বা তোমরা চাইলে ক্যালকুলেশন করে করেও করতে পারো, চাইলে এটাকে অ্যাভারেজ করেও করতে পারো। অ্যাভারেজ মানে এই দুটোকে কেটে কুটে তুমি ছোট করে নাও, ছোট করে দেখে নাও যে টেবিল আর চেয়ারের ক্রয় মূল্যের অনুপাতটা কি ছিল। চলো ছোট করে দেয়, এই দুটোকে ছোট করি, টেবিল আর চেয়ারের ক্রয় মূল্যের অনুপাতটাকে বের করি। এটা 2 দিয়ে আরো কাটবে, 2 দিয়ে কাটলে হবে কত, এটা 23, 2 দিয়ে ওটা কাটলে হবে কত, নাই, আর তো ছোট করা যাচ্ছে না। বাস এবার তোমাদের কাজ হচ্ছে অ্যাভারেজ করে দেওয়া।
10% লাভ, তাহলে তুমি কি করবে এটা, আচ্ছা টেবিলে 10% লাভ, তাহলে তোমরা এটার সঙ্গে এটাকে গুণ করবে, মানে কত আসছে 230। অ্যাভারেজ করছি মানে প্লাস করতে হবে। 6 কত 54, পার্সেন্টেজের কথা বললাম, পার্সেন্টেজ নেই ভাবো। 6 কত 54, অ্যাভারেজ করছি আমরা, ডিভাইড করব কত দিয়ে, 23 আর 9 যোগফল, 23 আর 9 যোগফল কত 32, তাহলে 32 দিয়ে ডিভাইড হয়ে যাবে। এটা ক্যালকুলেট করলে আনসার তুমি পেয়ে যাবে। তাহলে কত আসছে এখানে ক্যালকুলেট করলে 4 8 284, 284/32, এটা কাটবে তোমার কত দিয়ে, 4 দিয়ে কেটে যাবে, 4 8 32, 4 7 28, 4 1 4, 71/8, 71/8 মানে কোনটা, 8 8 64, 64 আর সাথে কত 71, এটা হয়ে যাবে আনসার। 8 পূর্ণ 7 8, ঠিক আছে, 8 পূর্ণ 7 8 হয়ে যাবে হচ্ছে ফাইনাল আনসার। তো এটা কি করা হলো, অ্যাভারেজ করে দেওয়া হলো, সিম্পলি অ্যাভারেজ গড় করে দেওয়া হলো। ঠিক আছে, কি করা হলো যে টেবিল আর চেয়ারের ক্রয় মূল্যের অনুপাতটাকে দেখে সিম্পলি আমরা কি করলাম যে এগুলোকে দেখে গড় করে দিলাম। এবার একটা জিনিস, এখানে লাভ বলেছে, পরেরটাও লাভ বলেছে বলে মাঝখানে প্লাস হলো, যদি এরকম হতো এটা লাভ, এটা যদি ক্ষতি হতো তাহলে এখানে কিন্তু আমরা প্লাস দিতাম না, লাভের জন্য এটা প্লাস হতো, কিন্তু যদি এটা ক্ষতি বলতো তাহলে এখানে 54টা সামনে মাইনাস সাইন আসতো। ঠিক আছে, এটা বলে রাখলাম, কখনো কখনো এরকম লাভ ক্ষতি তো দেওয়া থাকতে পারে, তো যা আসবে, আর যদি রেজাল্টটা যদি নেগেটিভে চলে আসে তখন বুঝবো যে ওভারঅল আমার কি হচ্ছে, ক্ষতি হচ্ছে। নেক্সট কোশ্চেন, একটি ঘড়ি 25% লাভে বিক্রি করা হয় যদি ঘড়ির দাম মানে ঘড়ির ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য উভয় 75 টাকা কমে যায়, মানে ঘড়ির ক্রয় মূল্যকেও 75 টাকা কমানো হলো আর ঘড়ির বিক্রয় মূল্যটাকেও 75 টাকা কমানো হলো, তাহলে তার লাভের হারটা দেখো 30% হয়ে যায়। আগে ছিল 25%, এখন হয়ে যাচ্ছে 30%। ঘড়িটার আসল বিক্রয় মূল্যটা কি ছিল, চলো এটা হিসাব করা। 25% লাভ, 25% লাভ মানে এখানে চলো আমরা লিখি সিপিআর এসপি রেশিও। সিপিআর এসপি রেশিও 25% লাভ বলেছে মানে 4 টাকায় কিনে 5 টাকায় সেল, তাই তো, মানে 100 টাকায় কিনে 125 টাকায় সেল, ছোট করলে 4 টাকায় কিনে 5 টাকায় সেল। আর যদি তুমি ঘড়ির দামটাকে 75 টাকা কমাও আর বিক্রয় মূল্যটাকেও যদি 75 টাকা কমাও, মানে এখান থেকেও 75 কমাতে বলছে, এখান থেকেও 75 টাকা কমাতে বলছে। ঠিক আছে, এবার ব্যাপারটা কি হয়, প্রথম কথা হচ্ছে 4 থেকে 75 মাইনাস করা যায় না। অনেকে কি করে এরকম করে ফেলে, সিপিআর এসপি লিখে ফেলে, এখানে 100 আর এখানে 125 লিখে, বলছে এখান থেকে 75 কমো, এখান থেকে 75 কমো, 75 কমিয়ে দিলে এখান থেকে 25 লিখে ফেললো, এখান থেকে 75 কমিয়ে দিলে 50 লিখে ফেললো, এখানে হয়ে গেল গন্ডগোল। কারণ দেখো তুমি এইখান থেকে মাইনাস করতে পারছো, তাহলে তোমার তো ওইখান থেকেও তো মাইনাস করা যেত, ওর তুমি রেশিও করে ছোট করে নিয়েছো বলে মাইনাস করতে পারছো না, কিন্তু যদি এইখানেও আমরা মাইনাস করতে পারি তাহলে ওদিকেও আমরা করতে পারতাম। তাহলে মাইনাস করার তো নিয়ম নেই। এর আগের আমরা একটা কোশ্চেন আমরা করেছিলাম যেখানে আমরা বলেছিলাম যে এই ভ্যালুগুলো সব অ্যাজুম করা ভ্যালুর পেছনে কি রয়েছে, এক্স এক্স করে রয়েছে, এক্স গুলোকে দিলে পরে তাহলে তোমাদের সুবিধা হতো। এবার এখান থেকে 75 আর মাইনাস করতে পারবে, মাইনাস করতে পারবে, এখান থেকে 75 মাইনাস করলে 25 বলতে পারবে, পারবে। তাই মাইনাস করার তো লজিকই আসছে না কোনোভাবে, তাহলে এটাকে আমি কাটি। তো তারপরে কি বলছে, যদি তুমি এখান থেকে 75 টাকা এদিক থেকে 75 টাকা যদি তুমি কমাও তাহলে কি হতো, 30% প্রফিট হতো। 30% প্রফিট মানে হচ্ছে তুমি কিনলে 100-তে, বিক্রি করলে 130-এ, এরকম সেন্সই আসছে, মানে 10-এ কিনে 13-তে সেল। দেখো তো এদিকে তোমার কত টাকার ডিফারেন্স আসছে। প্রথম কথা হচ্ছে এখানে কিছু কমেই নি ফেলে, উল্টে বেড়ে গেছে। ওখানে বলেছে যে ঘড়ির দামটাকে 75 টাকা কমাতে হবে, বিক্রয় মূল্যটাকেও 75 টাকা কমাতে, মানে এখানেও 75 টাকার ডিফারেন্স আসবে কিন্তু কমে গিয়ে 75 টাকার ডিফারেন্স, এদিকেও সেম সেম ডিফারেন্স আসতে হবে 75 টাকা। তো যদি তুমি এই দিকের ডিফারেন্স এদিকের ডিফারেন্সকে সেম বানাতে চাও তাহলে তোমাদের করতে হবে কি, এই দুটোর মধ্যে ডিফারেন্স যা আর এই দুটোর মধ্যে ডিফারেন্স না, এই দুটো নাম্বারের মধ্যে ডিফারেন্সটাকে সেম বানাতে হবে। এই দুটোর মধ্যে ডিফারেন্স কত আছে 1 ইউনিট, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত আছে 3 ইউনিট, তাহলে এই ডিফারেন্স গুলোকে যদি সেম বানিয়ে দাও তাহলে এদের মধ্যে ডিফারেন্সটাও সেম তৈরি হয়ে যাবে। এখানে ডিফারেন্স আছে কি বললাম 1 ইউনিট, আর এখানে ডিফারেন্স আছে 3 ইউনিট, তাহলে ওপরটাকে 3 দিয়ে গুণ করো, নিচটাকে 1 দিয়ে গুণ করো। 1 দিয়ে গুণ করা মানে কিছু দিয়ে গুণ করা না, তাহলে ওপরটাকে আমি যদি 3 দিয়ে গুণ করি তাহলে এটা 3 দিয়ে 3 4 12 আসে, 3 5 15 আসে, তাহলে এটা হলো কত 12 আর এটা হলো কত 15। এবার তোমরা দেখো, 12 থেকে 10 কত ইউনিট কমলো, 2 ইউনিট কমলো, কিন্তু আগেরটা কি ছিল বাড়ছিল,
15 থেকে 13 কয় ইউনিট কমলো? 2 ইউনিট দেখো কমলো। দেখো সেম সেম জিনিস আমরা পেলাম, মানে যেটা আমরা চাইছিলাম যে এদিকে যেন সেম ভ্যালু কমে, এদিকে যেন সেম ভ্যালু কমে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো? এই 2 ইউনিট মানেই হচ্ছে 75 টাকা। তাহলে 2 ইউনিট মানেই হচ্ছে 75 টাকা। 2 ইউনিট মানে যদি 75 টাকা হয়, জানতে চাইছে ঘড়িটার আসল বিক্রয় মূল্য। আসল বিক্রয় মূল্য কোনটা? এখানে তো 2 রকমের বিক্রয় মূল্য দেখাচ্ছে, একটা 15 একটা 13, কোনটা আসল? এটা তো কন্ডিশনাল কেস, যদি হতো, যদি হতোটা এইটা, তাহলে আসল বিক্রয় মূল্য বলতে আমরা 15 ইউনিটের মানটাকে বের করবো। তাহলে 15 ইউনিটের মান কত? তাহলে এটা 7.5 দিয়ে গুণ আছে, 7.5 গুণ আছে করা, তাহলে দেখি 7.5 দিয়ে গুণ, 7.5 মানে 7.5, তাহলে 75 স্কোয়ার হয়ে যাবে। তাহলে 75 ইন্টু 7.5 হয়ে যাবে। 75 স্কোয়ার কত? লাস্ট ডিজিট 5 থাকলে স্কোয়ার করার সহজ টেকনিক, লাস্টে 25 বসিয়ে দাও, সামনে 7 আর 7 আর 8 গুণ করতে হয়, 27 56, 56, ডেসিমেল কোথায় যাবে? এক ঘরে এগিয়ে আছে, তাহলে এইখানে ডেসিমেল চলে যাবে। তাহলে 562.5, 562.5, অপশন ডি একটা হবে আনসার। ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা? দেখো, আচ্ছা পরের প্রশ্ন বলছে, অভি প্রত্যেকটি 5220 টাকা মূল্যে দুটো দ্রব্য বিক্রি করেছে। দেখো বিক্রয় মূল্য সেম বলে দিয়েছে, একদিকে 16% লাভ, অন্যদিকে 10% ক্ষতি করেছে। সামগ্রিকভাবে তার লাভ বা ক্ষতি কত ছিল? লাভ বা ক্ষতির হার চাইনি, সামগ্রিকভাবে কত লাভ বা ক্ষতি ছিল সেটা জানতে চেয়েছে, মানে এই ভ্যালুটা কাজে লাগবে। সিপিএসপি রেশিও নিয়ে কাজ হবে। প্রথম কথা, একদিকে আমি সিপি আর একদিকে আমি এসপি লিখি। দুটো দ্রব্যের বিক্রয় মূল্য সেম বলে দিয়েছে, এটা মাথায় রাখতে হবে। একদিকে 16% লাভ বলেছে, মানে 100তে কিনে 116 সেল, তো চাইলে তোমরা ছোট করতে পারো। তাহলে আমি 100তে কিনলাম, 116তে সেল করলাম। এটা আমি একটু কাজ করি, 4 দিয়ে কেটে কুটে ছোট করে নিই। 4 দিয়ে কেটে কুটে ছোট করলে এটা কত আসে? এটা আসে হচ্ছে 25, আর 25-এর সাথে আরো এখানে তোমার এটা 16 আছে না, 4 দিয়ে কাটছি, আরো 4 বেড়ে যাবে, তাহলে 29, 25:29, এটা একটা গেল। আর অন্যদিকে 10% ক্ষতি করেছো, মানে 10 টাকায় কিনে 9 টাকায় সেল, 10 টাকায় কিনে 9 টাকায় সেল, 10% ক্ষতি হলো। এবার দেখো প্রশ্নের মধ্যে বলেছে যে দুটো দ্রব্যের বিক্রয় মূল্য হচ্ছে একই, তো বিক্রয় মূল্য তো একই নেই, একই বানাতে হবে। তার জন্য কি করতে হবে? এই জায়গায় 9 দিয়ে গুণ করতে হবে, আর এই জায়গায় 29 দিয়ে গুণ করতে হবে। তাহলে এইখানে 9 দিয়ে গুণ মানে এখানেও 9 দিয়ে গুণ, আর এখানে 29 দিয়ে গুণ মানে এখানেও 29 দিয়ে গুণ। তাহলে ফাইনালি আমরা যেটা পেলাম সেটা পাশে লিখছি এখানে, সিপিএসপি ফ্রেজ ভাবে। 9 দিয়ে গুণ হলো মানে কি 225 পেলাম। এখানে 9 দিয়ে গুণ হলো 9 81, 1 হাতে 8, 9 দুগুণে 18, 18 আটা কত? 26। ঠিক আছে, এখানে কত? 225, 290, আর এখানে কত? 261। আচ্ছা, এই 261 করে হচ্ছে দুটো দ্রব্যেরই বিক্রয় মূল্য। আর প্রশ্নের মধ্যে দেখো 261-ই দেখো ডবল দেওয়া আছে, মানে ডবলের পর একটা জিরো বাড়ানো আছে আর কি। বলছে সামগ্রিকভাবে তার লাভ বা ক্ষতি কত। এই 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 সিচুয়েশনে তার কত লাভ বা ক্ষতি হয়েছে একবার দেখি। এই সিচুয়েশনে তার লাভ কত হচ্ছে? টোটাল ক্রয় মূল্য, টোটাল বিক্রয় মূল্য দেখে নিন। টোটাল তার ক্রয় মূল্য হচ্ছে 5, 9, 10, 11 হাতে 1, এখানে 515 টাকায় কিনলো, আর বেচলো কততে? বেচলো হচ্ছে 522-তে সে বেচলো। আর দুটো দ্রব্য মিলিয়ে 522 বেচেছে। এখানে তার লাভ কত এসেছে সেটাও দেখে নিই, মাইনাস করলে কত পাই? এখানে 7। ঠিক আছে, 7 ইউনিট তার কি হচ্ছে? প্রফিট হচ্ছে। তাহলে এবার ইউনিটারি মেথড এখানে কাজে লাগবে, যে 261 ইউনিটের মান যদি ওইটা হয় 5220, ঠিক আছে, তাহলে 7 ইউনিটের মান কত? ক গুণ করা আছে? 20 গুণ করা আছে, এদিকে 20 দিয়ে গুণ করে দেবে, তাহলে 140 টাকা হয়ে যাবে আনসার। ঠিক আছে, 140 টাকা, 140 টাকা প্রফিট হবে। ক্লিয়ার সবার? ঠিক আছে, আমরা রেশিও মেথডে করলাম, এসপি গুলোকে কি করলাম? সেম বানালাম। সেম বানানোর পর নেক্সট প্রসিডিওর হচ্ছে এইভাবে আমরা দেখে নিলাম কত ইউনিট তার প্রফিট হয়েছে। প্রফিট হওয়ার পর তার আমি ইউনিটের মেথড লাগালাম, যে 261 ইউনিটের মান যদি 5220 টাকা হয়, তাহলে 7 ইউনিটের মান কত? তাহলে 140 টাকা হবে ফাইনালি আনসার। নেক্সট কোশ্চেন দেখো, আচ্ছা এখানে দেখো এ এবং বি দুটি দ্রব্যের মূল্য, মূল্য মানে কিন্তু ক্রয় মূল্য, ক্রয় মূল্য অনুপাত দিয়েছে 4:5। এই পণ্যগুলোকে বিক্রি করার সময় দোকানদার একটাকে 10% ক্ষতি করেছে, অন্যতে 20% লাভ করেছে, এবং দুটো দ্রব্যের বিক্রয় মূল্যের পার্থক্য দিয়ে দিয়েছে। আচ্ছা, বিক্রয় মূল্যের পার্থক্য দিয়ে, তাহলে দুটো দ্রব্যের মোট বিক্রয় মূল্য কত? মোট বিক্রয় মূল্য কত? আচ্ছা, বিক্রয় মূল্যের পার্থক্য দিয়ে দিয়েছে, টোটাল বিক্রয় মূল্য কত সেটা জানতে চাইছে। আচ্ছা, যদি এই প্রশ্নে জানতে চাইছো যে মোট কত শতাংশ তার লাভ বা ক্ষতি হয়েছে, তাহলে এখানে কি হতো? তাহলে এখানে এরকম হতো যে
4-এর সাথে আমরা 10-কে গুণ করতাম নেগেটিভে, আর 5-এর সাথে আমরা গুণ করতাম কাকে, 20-কে গুণ করতাম পজিটিভে, প্লাস মাইনাস করতাম, প্লাস মাইনাস করে 9 দিয়ে ডিভাইড করতাম, যদি এমন হতো। কিন্তু এমন তো হয়নি। এখানে প্রশ্নটা কি করা হয়েছে যে দুটো দ্রব্যের বিক্রয় মূল্যের পার্থক্য যদি 960 হয়, তাহলে দুটো দ্রব্যের মোট বিক্রয় মূল্য কত ছিল। দেখো এটাকে এইভাবে করো, এটাকে মনে মনে তোমরা 40 টাকা ভাবতে পারো, এটাকে মনে মনে 50 টাকা ভাবতে পারো, ঠিক আছে, ভাবতে পারো। 40 টাকা 50 টাকা ভেবে নিলাম। ভেবে নেওয়ার পর এই জায়গায় একটা দেখো 10% ক্ষতি হয়েছে, মানে 4 টাকা ক্ষতি, মানে 36 হয়ে গেল হচ্ছে প্রথমটার বিক্রয় মূল্য। ভালো করে শোনো, 40 টাকা হচ্ছে ক্রয় মূল্য, 10% ক্ষতি করেছো মানে কি 4 টাকা ক্ষতি, মানে এখান থেকে 36 টাকা হয়ে গেল কি প্রথমটার বিক্রয় মূল্য। আর সেকেন্ডটার বিক্রয় মূল্য কত হবে, 50 টাকা হচ্ছে ক্রয় মূল্য, 20% লাভ করেছো, 50 টাকার 20% কত, 10 টাকা, তো 10 টাকা প্রফিট করেছো, মানে এখান থেকে 60 টাকায় জিনিসটাকে সেল করেছো। পার্থক্য কত দেখে নাও, এখানে পার্থক্য হচ্ছে 24 টাকার, আর এখানে যোগফল কত দেখে নাও, যোগফলটা আমি উপরে লিখছি 96। তাহলে 24-এর মানটা মানে প্রশ্নে দেওয়া আছে, 24-এর মানটাই দিয়েছে, পার্থক্য করে দিয়েছে 960। কত গুণ করা আছে, 40 গুণ করা আছে, এদিকে 40 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে 96-এর মান কত, তাহলে 96 ইন্টু 40 হয়ে যাবে। কেন 40 হলো, কারণ এটা 40 গুণ করা আছে, ওদিকে 40 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে 0 4 6 24 4 9 36 38, 3840, 3840 অপশন সি এরটা হবে রাইট আনসার। ঠিক আছে, এটাকে 40 টাকা 50 টাকা তুমি ধরে নিয়ে কাজ করলে, ঠিক আছে, এটা 40 টাকা 50 টাকা ধরে নিয়ে আমরা কাজ করব। বলছে একটি দ্রব্য তার ক্রয় মূল্যের 27% উপরে চিহ্নিত করা হয়, যদি চিহ্নিত মূল্যের উপর x% ছাড় দেওয়া হয়, তারপরেও তার 6.66% প্রফিট থাকে, তাহলে x এর মান কত। দেখবে ফার্স্ট ভিডিওতে একটা জিনিস দেখানো হয়েছিল তোমাদের, বলছিলাম যে জিনিস দ্রব্যের ওপর ক্রয় মূল্যের ওপর সার্টেন একটা পার্সেন্টেজ দাম বাড়িয়ে যদি আমরা ডিসকাউন্ট দিই, তাহলে সেক্ষেত্রে সাকসেসিভ ফর্মুলা x + y + xy/100 ফর্মুলাটা ইউজ করে কত পার্সেন্ট প্রফিট বা লস সেটা আমরা দেখতে পাই। তাহলে এখানে এই কোশ্চেনটাতে এই নাম্বারটা দেখে ক্যালকুলেশন করতে তো আমার ইচ্ছা করছে না, ঠিক আছে, তার থেকে বেটার হচ্ছে অপশন টেস্ট করে দেওয়া। একটাতে 27% প্রফিট, অন্যটা x%, 27% প্রফিট না 27% ওপরে চিহ্নিত করেছে, মানে কি দাম বাড়িয়ে রেখেছে 27%, তারপর কি করছে x% ডিসকাউন্ট দিচ্ছে, এবার ডিসকাউন্ট তো এর মধ্যে থেকে কোনো না কোনো একটা হবে। তাহলে ধরে নেওয়া হোক না তুমি 20% ডিসকাউন্ট দিচ্ছ, তাহলে 20% ডিসকাউন্ট দিই, তাহলে তোমার সিচুয়েশনটা এমন হবে, ফর্মুলা হচ্ছে x + y + xy/100। যদি আমি দেখি রেজাল্ট থেকে আনসারটা 6.68 চলে আসছে, তাহলে যে অপশনটা নিয়ে কাজ করবো সেই অপশনটা রাইট আনসার। তাহলে 27 তুমি প্রথমে কি করছো, দাম বাড়াচ্ছ, তারপর ডিসকাউন্ট মানে কমানো, তাহলে কমানোর সেন্স মানে হচ্ছে নেগেটিভ আসবে, x আর y এর মধ্যে x পজিটিভ y নেগেটিভ, তাহলে 27 × 20, তাহলে নেগেটিভ আসবে, একটা প্লাস একটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস সাইন, 27 × 20/100। এবার তুমি যখন এটাকে ক্যালকুলেট করবে, তুমি যদি তোমার রেজাল্ট এইটা পেয়ে যাও 6.68, তাহলে 20টা রাইট আনসার। আর যদি না পাও তাহলে অন্য একটা অপশন নিয়ে কাজ করতে হবে। 7 মাইনাস এটা কত আসছে, এটা আসছে হচ্ছে 54, মানে 540/100, 540/100 মানে কি 5.4, 5.4, 7 থেকে 5.4 মাইনাস করলে কখনো 6 পয়েন্ট তো আসবেই না কখনো, তাহলে এটা তো হবে না আনসার, ঠিক আছে, অন্য একটা অপশন নিয়ে কাজ। 12.5টাকে পরে নিয়ে কাজ করব, 15টাকে নিয়ে কাজ করছে, তাহলে x + y + xy/100, 27 - 15 -27 × 15/100। দেখো এবার এখানে প্রবলেমটা কোথা তৈরি হবে, এই যে মাইনাস করে তুমি পেয়ে গেলে হচ্ছে কত, এখান থেকে 12 পেলে, এবার 12 থেকে সামথিং মাইনাস হবে, কি মাইনাস হবে, এটা যখন গুণ করবে তুমি গুণফলের ইউনিট ডিজিট কি পাবে, 5 পাবে, নিচে আছে 100, তাহলে শেষ ডিজিট 5, তার আগে কোন একটা নাম্বার, তার আগে ডেসিমেল, যখন তুমি মাইনাস করবে ইউনিট ডিজিট 5 তুমি পাবে, আর এখানে ইউনিট ডিজিট 5 নেই, ইউনিট ডিজিট 8 রয়েছে, তাহলে এখান থেকে কিন্তু আনসার আসার পসিবিলিটি নেই। আমরা যদি 15 নিয়ে কাজ করতাম সেখান থেকে কিন্তু আনসার আসার পসিবিলিটি নেই, এটা আসতো না। 16 নিয়ে কাজ করে দেখো আসে কি, তাহলে 27 - 16 -27 × 16/100। এবার তোমরা দেখো এখান থেকে এটা মাইনাস করলে এককের ঘরের সংখ্যা কি হয়, প্রথম কথা 11 হচ্ছে, 11 থেকে আরো কিছু মাইনাস হবে, এটা 6 আছে 7 আছে, 6 7 42, তাহলে এখানে 2 আছে আর তার 2 ঘর আগে ডেসিমেল আছে, তাহলে শেষে 2 থাকার জন্যই মাইনাস যখন করবে শেষে এই 8টা আসবে, তাহলে এখান থেকেই আসবে।
তাহলে 27 সঙ্গে 16 গুণ করে দাও, 27 16 গুণ করলে হবে কত, 7 16 কত 112, 16 দুগুণে কত 32, 32 10 42, 42 43, আর ডেসিমেল থাকবে এইখানে। তাহলে মাইনাস করলে কত আছে দেখো, লাস্টে 32 আছে, 68টা আসবে, তাহলে 6.68 এটা আসছে রেজাল্ট। তাহলে কোন অপশন থেকে এলো, অপশন সি এর জন্য, তাহলে অপশন সি হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখানে এই পিডিএফ এর মধ্যে তোমরা কিছু হোমওয়ার্কের কোশ্চেন পেয়ে যাবে। এটা একটা কোশ্চেন রয়েছে, আরো একটা কোশ্চেন রয়েছে, মোস্ট প্রবাবলি 2-3টে তুমি কোশ্চেন পাবে। তো দুটো কোশ্চেন হোমওয়ার্কের জন্য রইলো, তোমরা কমেন্টে কমেন্ট করো। আর নেক্সট ভিডিওতে আমরা আরো কিছু প্রফিট লসের কোশ্চেন নিয়ে আসছি। থ্যাংক ইউ এভরিওয়ান এন্ড কিপ লার্নিং।